एक मुलाकात जरूरी है, जरूरी जीने के लिए मुलाकात जरूरी है, जरूरी जिंदगी के लिए। हेलो एवरीवन, वेलकाम बैक टू माई चैनल एंड दोज आर নিউ ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি তোমাদের দোয়ায়। সো গাইস, ছোট্ট একটা ওয়ান শট এক্সপ্লেন করব বিশেষ একটা মানুষের উপলক্ষে, কিন্তু কারণটা বলতে পারছি না, দুঃখিত। যে কারণটার জন্য আর যার জন্য স্টোরিটা এক্সপ্লেন করছি সে বুঝতে পারলে আমি খুশি। সবাই তার জন্য দোয়া করবে, কারণ তার উপলক্ষেই তো ছোট্ট রোমান্টিক একটা ওয়ান শট পেয়ে যাচ্ছ তোমরা। সো সে তো দোয়াটা ডিজার্ভ করে, সবাই মিলে দোয়া করে দিবে সে যেন সুখে থাকে, ভালো থাকে, তার মনের আশা যেন পূর্ণ হয়। আষাঢ় মাসের এক শুক্রবার বন্ধের দিন দুপুরের সময় জঙ্কুক বসে আছে উঠোনের মাঝ বরাবর, ডান হাতের আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। একটু পরপর দু ঠোঁটের মাঝ বরাবর সিগারেট রেখে টানছে। কোলে তার ব্যবসা বাণিজ্যের খাতা, ব্যবসার হিসাব মিলাতে ব্যস্ত জঙ্কুক। কলমটা ভূমিতে পড়ে গিয়েছে, মিনিট খানিক হয়েছে। জঙ্কুকের ইচ্ছা করছে না নিচু হয়ে কলমটা ওঠাতে। কলমটা তোলার জন্য চওড়া গলায় কাউকে ডাকবে ভাবছে। ভাবুক মনেই জঙ্কুক উঠানের কোনায় দাঁড়িয়ে থাকা নারিকেল গাছটা দেখছিল। হঠাৎ করেই অঘোষিত বৃষ্টি নামলো। ঝিরি ঝিরি নয়, ঝুম বৃষ্টি, অথচ 20 মিনিট আগেও ঝলমলে রোদ ছিল। রোদ আর বৃষ্টি একসাথে দেখা দিলে নাকি খ্যাকশিয়ালের বিয়ে হয়, কিন্তু আপাতত রোদ নেই তো প্রকৃতি বেশ গুমোটে। বড় বড় বৃষ্টির ফোঁটার স্পর্শে জঙ্কুকের কোলের হিসাবের খাতাটা ভিজে যাচ্ছে, তার সাথে ভিজছে জঙ্কুক নিজেও। সাফেদ রঙের ফতুয়া আর লুঙ্গিখানা অন্তরঙ্গে লেপটে যাচ্ছে। এমন সময় দেখা মিলল তের। ছুটে ঘর থেকে বের হচ্ছে। তাড়াহুড়া পদচারণায় বেরোতে গিয়ে দরজায় উষ্টা খেলো। কে জানে ব্যথা পেয়েছে নাকি। জঙ্কুক আন মনে কথাটা ভাবছে, চুপচাপ তাকিয়ে থেকে দেখছে। পরনে পুরাতন সুতির শাড়ি পেটের কাছ থেকে সরে গিয়েছে। কোমরের মসৃণ কালো চামড়ায় বৃষ্টির ফোঁটা পড়ছে, চিকচিক করছে। সব সময় নিজেকে ঠেকে রাখা তের সেদিকে খেয়ালই নাই। তাড়াহুড়ো করে দড়ি থেকে কাপড়গুলো ছুটিয়ে নিতে সে বড্ড ব্যস্ত। বাড়ির সবার কাপড় এখানে। একজোড়া হাতের পক্ষে কি এক মুহূর্তে ঘরে নেওয়া সম্ভব? ইতিমধ্যে শুকনা কাপড় সমেত তে নিজে ভিজে একাকার। মাথার কাপড়টা পরে গিয়েছে, শাড়ি লেপটে আছে তার অঙ্গ প্রত্যঙ্গে। কোমরের ঢেউখানায় স্পষ্টভাবে দৃশ্যমান। অসহায় তে দ্রুত শ্বাস নিচ্ছে। তাড়াহুড়া করে কোনো লাভই হলো না, কিন্তু কাপড় হাতে নিয়ে সে দাঁড়িয়ে পড়েছে। জঙ্কুক এই অসহায় পতনখানা আজকে খুব করে দেখছে, যেন আজকেই নতুন দেখছে তেকে। তে দাঁড়িয়ে পড়ে, জঙ্কুকের দিকে ফিরে তাকায়। দুজনের চোখে চোখ পড়ে। বৃষ্টি ভেজা শরীরে জঙ্কুক কেঁপে ওঠে। ভেতরে এক অদ্ভুত অনুভব হয়, যা সে অনুভব করেনি অনেক কাল। হৃৎপিণ্ড লাফাচ্ছে। বৃষ্টি ভেজা মুখখানা, যেখানে আছে ঘন পাপড়িযুক্ত ডাগর ডাগর একজোড়া চোখ, মোটা ভ্রু, খাড়া নাক আর ভরাট ঠোঁট। সুডল দেহের অধিকারিণী এক নারীর ভেতরে সমস্ত কিছুই আছে, শুধুমাত্র গৌরবপূর্ণ চামড়া ব্যতীত। তে দ্রুত মাথায় কাপড় তুলল, ঠিক করে নিল পরনের বিধ্বস্ত শাড়ি। তারপর আবারও ব্যস্ত হাতে রশি থেকে কাপড় তুলতে নিল। অদূরে দেখা যাচ্ছে সাইকেল চাপিয়ে দোকানের কর্মচারী আসছে, যেটা দেখা মাত্রই জঙ্কুক ঠোঁট ফাঁক করে দুটো শব্দ বলল, ওহ থামো, ভিজছে ভিজুক, ঘরে ঢোকো। তে এক মুহূর্ত অপেক্ষা করলো না, চলে যেতে উতলা হলো। জঙ্কুক পুনরায় মুখ খুলল, এদিকে আসো, খাতাটা নিয়ে যাও। তে পুনরায় এগিয়ে গেল জঙ্কুকের কাছে। জঙ্কুক কাছ থেকে দেখলো বৃষ্টি ভেজা মুখখানা। সেই বৃষ্টি ভেজা মুখপানে তাকিয়ে জঙ্কুক মনে মনে একটা কথাই বলল, একদম ব্ল্যাক বিউটি। রসমালাইয়ের মতো লোভনীয় লাগছে তের ঠোঁট জোড়া। আচ্ছা, জঙ্কুক কি কখনো এই ঠোঁটে চুমু খেয়েছে? এমন লোভনীয় জিনিসে সে এখন পর্যন্ত মুখ লাগায়নি। এটাও কি সম্ভব? জঙ্কুকের তো কিছুতেই মনে পড়ছে না শেষ কবে সে তেকে সোহাগ করেছে। হয়তো মাসে একবার, তাও হয়তো পুরুষ চিত্তের উত্তেজনার তাড়নায়। অনিচ্ছুক ভাবে আধার রুমে। বিয়ে যেন কত বছর হয়েছে তাদের, 3 না 4 সেটাও মনে পড়ছে না জঙ্কুকের। বাবার পছন্দে বিয়ে করেছে সে। সর্বদাই তার মনে হয় বাবা তাকে ঠকিয়েছে। সুন্দর চামড়ার বউ নিয়ে একই বাড়িতে ছোট ভাইয়ের সাথে বসবাস করে জঙ্কুক। 2 ভাইকেই তো বাবা বিয়ে করিয়েছে, তাহলে তার ক্ষেত্রে এমন অন্যায় কেন? একই বাড়িতে ছোট ভাই সুন্দরী বউ নিয়ে সুখে সংসার করছে। এটা চোখের সামনে দেখা তার কাছে খুব যন্ত্রণার। সমস্ত কিছু ধোয়াটে মনে হয়। জখমি হৃদয় নিয়ে সে নিজের জগতেই ছিল একাকী। তারপর চলে গেছে কয়টা বছর।
জঙ্কুকের ভাবনায় ছেদ পড়ে তের আলতো গলার সুরে। ঘরে চলেন, ভিজলে শরীর খারাপ করব, আমি লুঙ্গি আর গামছা গোসলখানায় নিয়ে আসমু। তের কথা শুনে জঙ্কুক নড়ে চড়ে বসে। হঠাৎ করেই তার মাথার মধ্যে একটা চিন্তা হানা দিল। দেখি জানে তার পছন্দের কথা। বাবা অসুস্থ থাকার কারণে দুই ভাইয়ের একই মাসে বিয়ে হয়েছে, দুজনের পাত্রীও একই সাথে দেখা হয়েছে। দেখি জানে ছোট ভাইয়ের বউকে নিজের স্ত্রী হিসেবে জঙ্কুক পছন্দ করেছিল। একই বাড়িতে থাকে, নিশ্চয়ই অজানা না। কেমন অনুভব করেছিল তে? জঙ্কুকের বুকের ভেতরটা মুচড়ে ওঠে। এক অসহনীয় অনুভূতি বিরাজ করে ভেতরটা জুড়ে। এই অনুভূতিটা একদম ভিন্ন, অনন্য। জঙ্কুক এক চিত্তে নত মুখ পানে চেয়ে ধরে আসা গলায় বলে, পরে আগে শাড়ি পরিবর্তন করো, তারপর নিয়ে আসো। তে বুঝি চমকালো, তার নরম কণ্ঠে নাকি তার কোমল বাক্যে জঙ্কুক জানে না, বোঝেও নি। তবে জঙ্কুকের খুব ভাল লাগলো তের চমকিত মুখপানে তাকিয়ে। তে মাথা দোলায়, খাতা কলম হাতে নিয়ে দুয়ার পাড়িয়ে ভেতরে ঢুকে। জঙ্কুক নড়তে পারল না। তার বৃষ্টিতে ভিজতে আজকে খুব ভাল লাগছে। বৃষ্টি ছিল তার অন্যতম অপছন্দের বিষয়, তবে আজকে এই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে তার ভালো লাগছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকলো সে জানে না। কিছুক্ষণ পর আয়ু বেগমের ডাকে জঙ্কুকের হুঁশ ফিরে। সে দুয়ারে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, জঙ্কুক আব্বা, বৃষ্টিতে ভিজতেছিস কেন? জড়াইবো তো। জঙ্কুক দেখলো তার আম্মা আয়ু বেগমের পেছনে তে দাঁড়িয়ে আছে কনিষ্ঠ ভঙ্গিতে। শাড়ি পরিবর্তন করেছে, পুরাতন সুতির শাড়ি, একই ধাঁচের। তার শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে না। মাথায় সুন্দরভাবে কাপড় টানা, হাতে লুঙ্গি, ফতুয়া আর গামছা। আচ্ছা, ওর নাকের ফুলটা কি স্বর্ণের? আর হাতের পালা দুটো কিসের? জঙ্কুকের কোনো প্রতিক্রিয়া না পেয়ে আয়ু বেগম আশ্চর্য হলো বুঝি। পুনরায় ডাকলো, ওই জঙ্কুক, কি হয়েছে বাবা তোর? এবার জঙ্কুক গোমরা মুখে উত্তর দিল, কয়েক মিনিটের জন্য কিচ্ছুই হইব না আম্মা। কথাটুকু বলে জঙ্কুক আরেকটা বার দেখলো আদুরি মুখখানা, অস্পষ্ট কিন্তু অমায়িক। তার এত অস্বস্তি লাগছে কেন? এত বেদনা বোধ হচ্ছে কেন? জঙ্কুকরা দুই ভাই দুই বোন। সে বাড়ির বড় ছেলে। বাবা মারা যাওয়ার পর এখন সে বাড়ির কর্তা। বাড়ির কম বেশ সমস্ত কিছুর দায়িত্ব তার কাঁধে। ছোট ভাইটা কামচোর, পড়াশোনা শেষ করেছে ঠিক, কিন্তু কোনো কাজকর্ম করে না। এখনো হাত পাততে হয় বড় ভাই জঙ্কুকের কাছে। এতে অবশ্য জঙ্কুকের কোনো সমস্যা নেই। তার আর্থিক অবস্থা ঢের ভালো। 15 বছর বয়স থেকেই বাবার সাথে কাজ শিখে এসেছে। ব্যবসায় খুব চতুর ছোট্টবেলা থেকে। টাকা পয়সা ভাঙার ক্ষেত্রে বেশ কিপটা ধাঁচের। প্রাপ্তবয়স্ক হতেই ব্যবসা বাণিজ্যে তার সফলতা হয়েছে খুব। গ্রামে তার নামও ভালো। সবাই বলে বেড়ায় সে এই গ্রামের চেয়ারম্যানের থেকেও অধিকভাবে বিত্তশালী। কথাটি ফেলে দেওয়ার মতো না। গত সপ্তাহে সে 5 তালা বাড়ি কিনেছে শহরে। কোটিতে পড়েছে। নিজের কেনা এই বাড়িটার কথা এখন পর্যন্ত বাড়ির কাউকে জানায়নি জঙ্কুক। বাড়িটা সে আপাতত ভাড়া দিয়ে রেখেছে, শুধু দোতলার কাজ করায়নি। ওখানে কাজ করাবে নিজের মনের মতো করে। জঙ্কুকের ব্যবসা শহরে, ওখানে থাকাটাই তার জন্য উত্তম। তবে পরিবারের মুখের দিকে তাকিয়ে সেখানে সেটেল হওয়া হয়নি, হবেও না হয়তো। তবুও দোতলাটা ফাঁকা রেখেছে। তবে আজ এক সুপ্ত বাসনা মনের ঘরে তপ্ত তাপ শুরু করেছে। জঙ্কুক সেই বাসনাটা উপলব্ধি করতে পেরে শিউরে ওঠে। এ এক নতুন অনুভূতি। খেতে বসে আজ অন্য মনস্ক জঙ্কুক। খাবার প্লেটে দৃষ্টি রেখে যেন তেকে অনুভব করতে পারছে। তার পাশেই দাঁড়িয়ে আছে, এটা ওটা এগিয়ে দিচ্ছে। বউ মানুষ স্বামী খাওয়ার সময় পাশে দাঁড়িয়ে বেড়ে দিবে, এটাই হচ্ছে তাদের বাড়ির তথাকথিত নিয়ম। এতকাল এই বিষয়ে ভাবান্তর না হলেও আজকে খচখচে অনুভূতি হচ্ছে। ইচ্ছা করছে তেকে টেনে এনে তার পাশে বসাতে। তবে পর মুহূর্তেই এক আশ্চর্যজনক ঘটনা খেয়াল করলো সে। তার ভাইয়ের স্ত্রী তো দাঁড়িয়ে নেই, স্বামীর পাশে বসে আছে, বাচ্চাগুলো বসে আছে, সবাই মিলে খাবার খাচ্ছে। হঠাৎ করে ছোট ভাইয়ের বউ নেন্সি বলে উঠল, ভাবি, তরকারির বাটিটা দাও। জঙ্কুকের কানে যেন বজ্রপাত পড়ল। ছাঁচা করে উঠল কানের ভেতরটা। জঙ্কুক নিঃশব্দে খেয়াল করলো টেবিলের প্রত্যেকটা আদেশ পালন করে যাচ্ছে তার স্ত্রী। যেন এই হচ্ছে, হয়ে চলেছে, হয়ে যাচ্ছে দীর্ঘ সময় ধরে। জঙ্কুক আর চোখে তার মা আয়ুর দিকে তাকায়। ভদ্রমহিলা টেবিলের অন্য পাশে বসে খাবার খাচ্ছে। ছেলের চোখে চোখ পড়তেই তিনি অস্পষ্ট গলায় বলল, এতগুলা শুকনা কাপড় চোপড় সবই তো ভিজাইলা, একটু তাড়াহুড়া করে হাত চালাইলে হয় না? তে মাথাটা নুয়ে ফেললো। জঙ্কুক হঠাৎ করে নিজে কি বলতে শুনলো, বাড়িতে কি আর মানুষ নাই আম্মা? সবাই কি করে, ঘাস খায় নাকি? এতগুলো কাপড় একলা মানুষ ও কিভাবে আনে? বৃষ্টি নামলো হঠাৎ, ও কি রোবট?
মুহূর্তের মধ্যে চুপসে গেল চারপাশ, সবাই নিশ্চুপ, সবাই আশ্চর্য, হতবাক। নেন্সির হাতটা থেমে গেল, সে নিজের ছোট্ট ছেলেটাকে খাবার খাওয়াচ্ছিল। অবাক চোখে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুকের ছোট ভাই ইউনো আশ্চর্য কম হয়নি, তবে জঙ্কুক এখনো তার মায়ের দিকেই তাকিয়ে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। আয়ু বেগম কখনোই ছেলেকে কথার পেছনে এমন কথা বলতে দেখেনি বলেই হয়তো। আয়ু প্রচুর পরিমাণে বিরক্ত হয়, অস্পষ্ট গলায় বলল, ছোট বউয়ের তো লেদা বাচ্চা সামলাইতে হয়, তোর বউয়ের তো আর সেই মুরত হয়নি। জঙ্কুকের কপালে ভাঁজ পড়ে। সে কখনোই তর্কে যাওয়া পছন্দ করে না, বিশেষ করে মাতা পিতা। সে নিজের চোখে দেখেছে এক গাদা কাপড় চুপড় দড়িতে দেওয়া। একজনের পক্ষে এত কাপড় চুপড় আনা অসম্ভব। সে সকালবেলা থেকে এসব দড়িতে দিতেও দেখেছে। বাড়িতে থাকে না বলে কিছু দেখে না। একদিন থেকেই এই সমস্ত কীর্তিকলাপ দেখেই তো তার রাগের মাত্রা বেড়ে চলেছে হুড়মুড়িয়ে। কোনো রকম নিজের রাগটা গিলে সে নির্বাক কণ্ঠে বলে, যার যার কাপড় এখন থেকে সে নিজে ধুবে, বাহিরে শুকাতে দেবে, আবার নিজে তুলবে। আর যদি না পারে তাহলে কাজের লোক এনে নিতে বলবে না মা। আয়ু বেগম যেন উড়ন্ত মাছি গিলে ফেলেছে, মুখের করুণ দুর্দশা। তিনি অসন্তুষ্ট চোখে নিজের বাধ্যগত বড় ছেলেকে দেখছে। বলল, এটা কেমন কথা কইতাছস তুই? জঙ্কুক কোনো উত্তরই দিল না। মায়ের বিড়বিড় করা কথাগুলো যেন সে শুনেইনি। তার মুখ দিয়ে আরেকটা শব্দ উচ্চারণ করলো না। আর কারো সাহসও হলো না তেকে দিয়ে ফরমায়েশ খাটানোর। তে দাঁড়িয়ে আছে জঙ্কুকের পাশে, চুপচাপ তরকারির বাটি এগিয়ে দিচ্ছে। জঙ্কুক খেয়াল করলো তের হাতের উস্কো খুস্কো অবস্থা। কালো চামড়া কয়েক জায়গায় ফোসকা পড়ে আছে। খুব নিখুঁত ভাবে না চাইলে বোঝা অসম্ভব। ঘড়ির কাঁটা রাত 10টা বাজে। বাইরে ঝড় তুফান বয়ে যাচ্ছে। এই তুফানটা যেন জঙ্কুকের ভেতরেও বইছে। আজ দুপুরের পর থেকে তার শরীর জুড়ে অন্যরকম উত্তেজনা। তার ভেতরে অকথিত কামনার কথা ভাবতেই তার অসহ্য লাগছে। জঙ্কুক দুবার দুয়ারে গিয়ে ফিরে এসেছে। ওহ, এতক্ষণ লাগে ফিরতে। সবাই তো ঘুমাতে চলে গিয়েছে। ও এখনো রান্নাঘরে কি করে? জঙ্কুক অস্থির চিত্তে বিড়বিড় করে কথাগুলো বলে। হিসাবের খাতাটা খুলে বসে। গত 30 মিনিটের মধ্যে হিসাবের খাতাটা এর আগেও কয়েকবার জঙ্কুক হাতে নিয়েছে, কিন্তু কোনোভাবেই হিসাব মেলাতে পারছে না। তে ঘরে আসলো 10টা 39-এ। জঙ্কুক মুহূর্তেই তাকালো, আগুন চোখে দেখলো অনেকক্ষণ। রুমে ঘুরে ঘুরে কাজ করতে থাকা বদনখানি যেন বড্ড অচেনা অজানা। এই বদনখানি যেন এখনো অজানা। এই তৃষ্ণা যেন বেরিয়ে যাচ্ছে। বৃষ্টিতে ভেজা ওই ঠোঁট এখনই টোপ না দিলে যেন আগুনের তাপে মরেই যাবে সে। এই অনুভূতি এত অসহ্যকর, এত অসহনীয়। বিছানার উপরে ফেলে রাখা শার্টগুলো ভাঁজ করছে তে। জঙ্কুক উঠে দাঁড়ায়। হিসাবের খাতা কলম টেবিলে রেখে দরজা লাগাতে উতলা হয়। শব্দ হলো তার লাগানোর অস্থিরতা। সেই শব্দে চমকে যায় তে। পরপরই সে ভাঁজ করা শার্ট আলমারিতে রাখতে গেল। জঙ্কুক পিছু পিছু এলো। এক মুহূর্ত আর দেরি না। সঙ্গে সঙ্গে পেছন থেকে চাপতে ধরল তের শীর্ণ কোমর। তুলতুলে কোমল কোমরে শক্ত রুক্ষ হাতের ছোঁয়ায় তে মিলিয়ে গেল। জঙ্কুক শক্ত করে তের পিঠটা নিজের বুকের সাথে চেপে ধরে। তের ঘাড়ে ঠোঁট আর নাক ঘষে অস্পষ্ট সুরে বলে, তে এত দেরি করছিলে কেন রুমে আসতে? আমি অপেক্ষা করছিলাম তো। তের যেন আশ্চর্যের শেষ নেই আজ। প্রথমবার হয়েছে খাবার টেবিলে, আর এখন বন্ধ কামরায়। ততক্ষণে জঙ্কুক তের শাড়ির আঁচল খুলে ফেলেছে। বাম হাতে তের কোমর ধরে উঁচু করে ডান হাত নিয়ে রাখে তের বুকে। ঘাড়ে চুমু খেতে খেতে তেকে বিছানার কাছে নিয়ে দাঁড় করায়। তারপর আলতো করে জঙ্কুক থেকে নিচের দিকে ফিরায়। নিজের হাতে তের শরীরের অবশিষ্ট বস্ত্র খুলে ফেলে। নিজেকেই বস্ত্রহীন বানায়। তেকে আলতো করে বিছানায় শুয়ে দিয়ে ক্ষুধার্ত বাঘের মতো তার ঠোঁটে অ্যাটাক করে। নির্বাক ভঙ্গিতে শুধুমাত্র তার স্বামীর আদর অনুভব করছে। আদরি বরকে তারও যে খুব আদর করতে ইচ্ছা ছিল, আজকে সুযোগ পেয়ে পুরোটাই লোভে নিল। বাইরের ঝড় তুফান যেন তুচ্ছ তাদের কাছে। আজকের ভোর খুব ভিন্ন, অন্যরকম। বাহিরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, জানালা খোলা। তে জানালার সামনে দাঁড়িয়ে ঘন কালো দীঘল চুলগুলো মুছছে এক মনে। জঙ্কুক বিছানায় শুয়ে তাকিয়ে আছে তার পানে। গুনগুন করে গান গাইছে বুঝি। মেয়েটাকে এতটা উৎফুল্ল খুশি হতে আগে কখনো দেখেছে বলে মনে হচ্ছে না। আজ ওকে অন্যরকম লাগছে। স্নিগ্ধ মুখে লাজুকতার আভা। হঠাৎ করেই আর চোখে বিছানার দিকে তাকাইতে, দৃষ্টিতে দৃষ্টি মিলতেই তে হকচকিয়ে যায়। জঙ্কুক দেখে মেয়েটার লজ্জার মাত্রা কয়েক গুণ বাড়লো।
তে দ্রুত জানালার কাছ থেকে সরে আসলো। এমনিতে তে জঙ্কুকের চোখের দিকে কখনোই তাকায় না, ভুলবশত তাকালেও আজকে একটা বারের জন্য তাকাচ্ছে না। কেমন বিড়ালের মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। জঙ্কুক শুয়ে শুয়ে উপভোগ করছে। ওঠার তাড়া নেই আজ সে দীর্ঘক্ষণ ঘুমাবে। বেলা করে ঘুম ভাঙে তার। বেলা 11টা। উঠে গোসল করে নেয় জঙ্কুক। এমন সময় ঘরে ঢুকে বিছানা গোছাতে ব্যস্ত হয়ে যায় তে। জঙ্কুক শার্টের বোতাম লাগাতে লাগাতে দেখে তের ব্যস্ততম দেহখানা। তার আজ ব্যবসার কাজে শহরে যেতেই হবে, ফিরতে 2 দিন লাগবে। তেমন তারা কখনোই অনুভব করে নাই জঙ্কুক, অথচ আজ না গিয়েও যেন ফিরে আসার খুব তাড়া। তে বিছানা থেকে নিচে নামে, পেছনে ফিরে চমকে যায়। জঙ্কুক একেবারে তার পেছনে দাঁড়িয়ে আছে। তে চমকে গেছে, সঙ্গে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে। বিবাহিত জীবনের 4টা বছর অতিক্রম করেছে, জঙ্কুক কখনোই তার সাথে এমনটা করেনি। জঙ্কুক হাত বাড়িয়ে তের খোপাটা খুলে এলোমেলো করে দিচ্ছে চুল। তে চুপচাপ দাঁড়িয়ে আছে, ভেতরটা কাঁপছে তার। আগে কখনোই তের কাঁপাকাঁপি উপভোগ করে নাই জঙ্কুক, তবে আজকেই খুব উপভোগ করছে। 2 মিনিট হয়ে গেছে, জঙ্কুক না কোনো কথা বলছে না, তের চুল থেকে তার হাতটা সরাচ্ছে। এই মুহূর্তে তে মুখ খুলল। চুল ছাড়েন আমার। কেন? না ধরবেন না, ছাড়েন। আমার ভালো লাগছে। দুপুরের রান্না বসিয়েছি, আমার কাজ আছে। আমার থেকেও যদি কাজ বড় হয় তাহলে যাও। কথাটি বলে জঙ্কুকের মাথা থেকে হাতটা নামিয়ে নেয়, তবে তে স্টেট ওখানে দাঁড়িয়ে থাকে, এক পাও নড়ে না। জঙ্কুক তাকায় তের মুখের দিকে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেয়েটা, এক পাও নড়ছে না। জঙ্কুক ঠোঁট টিপে হাসলো। জঙ্কুক তের কাছ থেকে এমনটা আশা করেনি। সে ভেবেছিল তে চলে যাবে। গায়ের চামড়া কালো দেখে 4টা বছর ধরে যাকে অবহেলা করে আসছে তার কাছে প্রায়োরিটি লিস্টে প্রথম থাকাটা জঙ্কুকের কাছে বেশ আশ্চর্যজনক। জঙ্কুক খুশি হয়, তেকে পুনরায় কাছে টেনে নেয়। জঙ্কুক বাম হাত দিয়ে তের কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে, তারপর ডান হাত নিয়ে রাখে তের নাকের ফুলে আঙুল দিয়ে টাচ করে কিছু একটা দেখে। তে আশ্চর্য হয়, তবে চোখ তুলে জঙ্কুকের চোখের দিকে তাকানোর সাহস পায় না। মুহূর্তেই তে অনুভব করে জঙ্কুকের ঠোঁট দুটো তার নাক স্পর্শ করছে। তে চোখ বন্ধ করে ফেলে। জঙ্কুক ঠোঁট সরিয়ে তের 2 হাত আঁকড়ে ধরে। হাত দুটো উঁচু করে 2 হাতে অসংখ্য চুমু খায় জঙ্কুক। তের চোখের পাপড়ি তখনও কাঁপছে, চোখ বন্ধ করে আছে। জঙ্কুক নিজে থেকেই তের হাত দুটো নিজের ঘাড়ে নিয়ে রাখে, এক প্রকার থেকে উস্কানি দিচ্ছে তার গলাটা জড়িয়ে ধরার জন্য। তের হাত কাঁপছে, সে গলাটা জড়িয়ে ধরতে পারছে না। জঙ্কুক তের নাকের ডগায় নিজের নাকটা ঘষে দিয়ে অস্পষ্ট সুরে বলে, 2 দিনের জন্য শহরে যাচ্ছি আমি, বাড়ি থাকবো না তে। কথাটি শোনা মাত্রই জঙ্কুকের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে। জঙ্কুক যেন আশকারা পেয়ে যায়। বিবাহিত জীবনে প্রথমবারের মতো এই রকম পাগলামি করতে যাচ্ছে তারা। জঙ্কুক 2 হাত দিয়ে তের বস্ত্র হাঁটু থেকে উপরে টেনে তুলে তেকে কোলে তোলে, পাগলের মতো চুমু খেতে শুরু করে। তুমি অনেক সুন্দরী, অনেক, মাই ব্ল্যাক বিউটি। অন্যদিকে রান্নাঘরে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তে চুলায় তরকারি বসিয়ে রুমে এসেছিল, কিন্তু 4 বছরের বিবাহিত স্বামীর এমন গরম উত্তাপ রেখে সে যেতেই পারেনি, ভুলেই গেছে সে কথা। পুড়ে যাওয়া তরকারির গন্ধ নাকে আসতেই নেন্সি রুম থেকে বের হয়। রান্নাঘরে গিয়ে দেখে তরকারি পুড়ে ছাই। নেন্সি বিরক্ত হয়ে শাশুড়িকে ডেকে আনে। আয়ু দেখা মাত্রই প্রচুর পরিমাণে রেগে যায়। রান্নাঘরে দাঁড়িয়ে চিৎকার করে আয়ু বাড়ি মাথায় তোলে। সবে মাত্র জঙ্কুকের হট সেশন শেষ হয়েছে। মাত্রই ক্লান্ত হয়ে তের বুকের মাঝখানে মুখ লুকিয়েছে জঙ্কুক। এমন সময় মার চিৎকার চেঁচামেচি তাকে প্রচুর পরিমাণে বিরক্ত করছে। তে জঙ্কুকের মাথা সরিয়ে উঠতে চাচ্ছে, কিন্তু জঙ্কুক তাকে 2 হাতে চেপে ধরে রেখেছে, কিছুতেই যেন উঠতে দেবে না। জঙ্কুক ততক্ষণ থেকে ছাড়লো না যতক্ষণ তার আম্মা চিৎকার চেঁচামেচি শেষ না করেছে। জঙ্কুক বিছানা ছাড়ে, আবারও গোসল করে, শহরে যাওয়ার জন্য তৈরি হয়। তবে এতটা সময় তে বিছানাতেই বসে থাকে, কারণ জঙ্কুক তাকে বিছানা থেকে নামতেই দেয়নি। যদিও তেকুক দুজনেই চুপ, কেউ কারোর সাথে কথা বলছে না। তে তো এমনিতেই তার স্বামীর সাথে কথা বলতে ভয় পায়, আর এখন যখন স্বামী আদেশ করেছে সেটা তো সে অক্ষরে অক্ষরে পালন করবেই। রুম থেকে বের হয়ে যাওয়ার আগে জঙ্কুক তের সাথে কোনো কথা বলে না, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার আগে মায়ের রুমে যায়। কিছুক্ষণ মায়ের সাথে কথা বলে জঙ্কুক বাড়ি থেকে বের হয়ে যায়। আয়ু বেগম স্তব্ধ হয়ে বিছানায় বসে আছে, কারণ মা বাবা ভক্ত জঙ্কুকের মুখে এমন কথা তার হজম হচ্ছে না। জঙ্কুকের কথাগুলো এমন ছিল,
আম্মা, তে আমার বউ তো এই বাড়ির কাজের লোক না যে যখন তখন তাকে যে কোনো জিনিসের জন্য ঝেড়া করবেন। আমার বউয়ের শরীরের চামড়া কালো হোক আর সাদা, সেটা সমস্যা হলে আমার হবে। আপনার সমস্যা কোথায়? আপনাদের কোথায় যে আপনারা যখন তখন তার সাথে চাকরানির মতো ট্রিট করেন? আপনারা সবাই হয়তো ভুলে বসেছেন এই বাড়ির প্রত্যেকটা সদস্যর পেট আমার পয়সাতে চলে। সেই সুবাদে আমার স্ত্রীকে চাকরানির মতো না, রাজরানীর মতো ট্রিট করা উচিত। আমি 2 দিনের জন্য শহরে যাচ্ছি, তে ঘুমাচ্ছে, দুপুরের খাবারটা ও রুমে পাঠিয়ে দিবেন। 2 দিন পর ক্লান্ত জঙ্কুক সন্ধ্যায় বাড়ি ফিরে। আজকে তার না ফিরলেও হতো, কিন্তু তার যে ফিরতেই হবে। এত বৃষ্টির ধার তো সে ধারছে না। বাড়ির ভিতরটা একেবারে নীরব, চারপাশে কোনো শব্দ হচ্ছে না, 3টা দরজাই বন্ধ। যা দেখা মাত্রই কপালটা কুঁচকে ফেলল জঙ্কুক। সবাই কোথায় গেল? দরজা আঘাত করতে ভেতর থেকে তের কণ্ঠ ভেসে আসে। কে বলছেন? জঙ্কুক আওয়াজ তোলে, আমি। দরজাটি খুলল ততক্ষণ তে চমকে উঠল। কণ্ঠ জোড়ায় অস্থিরতা মিশিয়ে বলল, এমনি ভিজে আসছেন কেন? জঙ্কুক ঘরের ভেতরে দৃষ্টি ঘুরিয়ে বলল, সবাই কোথায়? সকাল সকাল সবাই লিসা আপার বাড়িতে গেছে। আজকে ওনার জন্মদিন তো, মনে হয় আজকে কেউই ফিরবো না। জঙ্কুক চুপ হয়ে গেল। তার ছোট বোন লিসার আজকে জন্মদিন। বাড়ির প্রত্যেকটা সদস্য ওই বাড়িতে গেছে, কিন্তু তার বউটাকে একা বাড়িতে ফেলে গেছে। তার বউয়ের শরীরের চামড়া কালো, এটা তার একান্তই ব্যক্তিগত সমস্যা। তার মেনে নিতে দেরি হতেই পারে, কিন্তু তার পরিবারের কি সমস্যা? তারা এমন আচরণ কেন করবে? জঙ্কুক কিছুক্ষণ চুপ থাকে, পর মুহূর্তে সে হেসে ফেলে, বলে, চমৎকার। জি। ভেজা কাপড়ে ঘরে ঢুকে জঙ্কুক হাতের ব্যাগটা ফেলে দরজা লাগায়। মুহূর্তের মধ্যে তেকে কোলে করে নিজের রুমে ছোটে। বিছানায় তেকে শুইয়ে দিয়ে নিজেও তের ওপরে উঠে পড়ে। তারপর দুজনেই দুজনের মধ্যে ডুবে যায়। অনুভূতিরা যখন শান্ত হয় তখন গভীর রাত। আজ আর মেয়েটাকে সরে যেতে দিল না জঙ্কুক। বুকে জড়িয়ে রাখলো অনেকটা সময়। জঙ্কুক বুঝতে পারে তে কান্না করছে, কেন কাঁদছে সেটা বোঝার চেষ্টা করছে। জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু কোনো উত্তর মেলেনি। এতে যেন একটু বিরক্ত হলো না জঙ্কুক, বরঞ্চ চিন্তা পারে। কণ্ঠ মোলায়েম হয়, উদ্বিগ্ন হয়। এটাই কি ভালোবাসার লক্ষণ? জঙ্কুক উঠে বসে, কোনো রকম লুঙ্গিটা কোমরে পেঁচিয়ে নেমে যায় বিছানা থেকে। সে তার ব্যাগ ফ্লোর থেকে তুলে তের কাছে ফিরে আসে। তের জন্য নাকের ফুল, বালা, কলার মালা এনেছে। মোটা এক জোড়া বালা বানাতে 6 ভরি স্বর্ণ লেগেছে। কলার মালায় লেগেছে 3 ভরি, আর নাকের ফুলে কয়েক আনা। জঙ্কুক তেকে টেনে বসালো, নিজের হাতে তের হাতে বালা পরালো, গলায় মালা পরালো। নাকের ফুল পরাতে গিয়ে দেখতে পেল তে কান্না করছে। কাঁদছো কেন? ভাঙা কণ্ঠে থেমে থেমে তে বলল, জঙ্কুক স্বাভাবিকভাবে বলল, শহরে বাড়ি কিনেছি, গ্রামে থাকতে পারবো না আমি। এতবার আসা যাওয়া সম্ভব না। আমার ব্ল্যাক বিউটি আমার সাথে যাবে তো? যাবে না? তের চোখ জোড়া আবারও ভরে এলো, নাকটা ফুলে ফেপে উঠলো। ধরা গলায় সে বলল, আপনি যেখানে আমিও সেখানে, আমি আর কিচ্ছু চাই না। জঙ্কুক খুব কাছ থেকে দেখলো স্নিগ্ধ কান্নারত মুখটা। কাঁদতে থাকা মুখটাতেও যে এত আনন্দ থাকতে পারে সেটা তো তার জানা ছিল না। উজ্জ্বল চোখে যেন পৃথিবীর সমস্ত আনন্দ উচ্ছ্বাস। জঙ্কুক মুহূর্তেই থেকে বুকে জড়িয়ে নিল। অনেকটা সময় লেগে গেল, ভালো কিন্তু বেশি ফেলেছি আমার ব্ল্যাক বিউটিকে। পরদিন সকালবেলা আয়ু সহ বাড়ির প্রত্যেকটা সদস্য বাড়ি ফিরে আসে। তবে বাড়ির গেটের সামনে বড় কালো রঙের একটা গাড়ি দেখে সবাই অবাক হয়। সবাই চিন্তিত মুখে বাড়ির দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে জঙ্কুক তেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে এসেছে। কালো রঙের জামদানি শাড়ি পরেছে তে, গলায় মোটা চেন, হাতে সোনার বালা, নাকে নাকফুল, চুলগুলো কোমর অব্দি খোলা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। অপরূপ সুন্দর লাগছে তাকে। সবাই হা করে তাকিয়ে আছে। জঙ্কুকের এক হাতে ট্রলি ব্যাগ আর অন্য হাতে তের হাত। সোজা হেঁটে তার মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। আয়ু আশ্চর্য হয়ে জঙ্কুকের মুখের দিকে তাকায়। জঙ্কুক হেসে বলে, আম্মা, আমি আমার বউকে আমার সাথে নিয়ে যাচ্ছি, দোয়া করো। জঙ্কুককে হাসতে দেখে আয়ু খুশি হয়। তার মুখে মিষ্টি হাসি, যেটা দেখে তে হাসে। শাশুড়ির পায়ে ধরে সালাম করে। প্রত্যেকে ওই অবস্থাতে দাঁড়িয়ে থেকেই তাদেরকে হাসি মুখে বিদায় জানায়। জঙ্কুক তার ব্ল্যাক বিউটির হাত ধরে ব্ল্যাক মার্সিডিজ করে নিজের রাজ্যের দিকে রওনা হয়ে যায়।